ওয়েলকাম টু ফিলোসফি আইকিউ। আজকে আমি তোমাদের দ্বিতীয় সেমিস্টারের পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। পঞ্চম অধ্যায়টির নাম অমাধ্যম অনুমান। এখান থেকে পরীক্ষাতে তোমাদের মোট 3 নম্বরের প্রশ্ন আসবে। তো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের শিখাবো কিভাবে আবর্তন নির্ণয় করতে হয়। তোমাদের এই চ্যাপ্টার থেকে মোট 3টে লজিক শিখতে হবে। তার মধ্যে প্রথমটি হলো আবর্তন নির্ণয়, দ্বিতীয় নম্বর তোমাদের শিখতে হবে কিভাবে বিবর্তন নির্ণয় করতে হয়, এবং 3 নম্বর তোমাদের শিখতে হবে কিভাবে সমবিবর্তন নির্ণয় করতে হয়। এই 3টি লজিক শিখলেই তোমাদের এই অধ্যায় কিন্তু কমপ্লিট হবে। আমি তোমাদের 3টি ভিডিওর মাধ্যমে এই পঞ্চম অধ্যায়ের সমস্ত লজিক কিন্তু বুঝিয়ে দিব। তোমরা যারা দ্বিতীয় সেমিস্টারে পড়ছো এই ভিডিওটি কিন্তু অবশ্যই তাদের জন্য। পঞ্চম অধ্যায়ের লজিক শিখতে গেলে তোমাদের কিন্তু বচন জানতেই হবে। তো এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে বচন নির্ণয় করে। তো তোমরা যারা বচন নির্ণয় পারো না, তোমাদের ক্ষেত্রে এই অধ্যায়টা কিন্তু অনেকটা কঠিন মনে হবে। তাই তোমাদের আগে বলবো কিভাবে বচন নির্ণয় করতে হয় সেই ভিডিওটা দেখে নাও, তারপরে তোমরা কিন্তু আবর্তন নির্ণয়ের ভিডিওটি দেখবে। ঠিক আছে? আচ্ছা, প্রশ্ন আছে, দেখো আবর্তন নির্ণয় করো। এই প্রশ্নটাই ঘুরিয়ে আসতে পারে যে আবর্তন নির্ণয় করো, এটাই ঘুরিয়ে আসতে পারে আবর্তিত নির্ণয় করো। মানে যা আবর্তন নির্ণয় তাই আবর্তন নির্ণয়, তাই কিন্তু আবর্তিত নির্ণয়। এখন বিষয়টিকে আমি উদাহরণের সাহায্যে আলোচনা করছি। দেখো, আবর্তন নির্ণয় করতে গেলে প্রথমে কিছু সূত্র আছে, সেই সূত্রগুলোকে জানতে হবে। তো দেখো বলেছে যদি এ বচন থাকে তাহলে এ বচন থেকে সেটাকে আই বচন করতে হবে। তাহলে আবর্তনের সময় এ বচন থাকলে কোন বচন করব? আই বচন করব। কিন্তু মনে রাখবে কোনো কোনো ক্ষেত্রে এ থেকে এ হয়, মানে ব্যতিক্রম এমন কিছু উদাহরণ আছে বা ব্যতিক্রম এমন কিছু ক্ষেত্র আছে যে ক্ষেত্রে আবর্তন করার সময় এ বচন থেকে আই বচন করলে কিন্তু হবে না, সেক্ষেত্রে এ বচন থেকে এ বচন করতে হবে। আমি প্রত্যেকটা জিনিস বা প্রত্যেকটা উদাহরণ ধাপে ধাপে কিন্তু বুঝিয়ে দিব। আচ্ছা, 2 নম্বরে কি আছে দেখো, যদি ই বচন থাকে তো ই বচন থেকে কিন্তু ই বচন করতে হয়। তো আবর্তনের সময় ই বচন থাকলে কোন বচন করব? ই বচন করব। ওকে। আচ্ছা, এরপর দেখো যদি আই বচন থাকে তাহলে আই বচন থেকে কিন্তু সেটাকে আই বচনই করতে হবে। ওকে। আর যদি ও বচন থাকে, ও বচনের আবর্তন কিন্তু হয় না। তাহলে যে 4টে বচন আছে, এ বচনের আবর্তন হলো এ থেকে আই হয়, কোনো কোনো ক্ষেত্রে এ থেকে এ করতে হয়। ই বচনের ক্ষেত্রে দেখো ই থেকে ই করতে হয়, আই বচনের ক্ষেত্রে আই থেকে আই করতে হয়, কিন্তু ও বচনের কোনো আবর্তন হয় না। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে কোন বচনের আবর্তন সম্ভব নয়, তাহলে উত্তর হবে ও বচন। কোন বচন আবর্তন হয় না? উত্তর হবে ও বচন। কোন বচনের আবর্তন অবৈধ? তাহলে উত্তর কি হবে? ও বচন। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আর একটা জিনিস আমাদের বুঝতে হবে যে আবর্তন কয় প্রকার। এটা দেখে কি বোঝা যাচ্ছে আবর্তন কয় প্রকার? তোমরা অনেকেই হয়তো বলবে যে আবর্তন 4 প্রকার, কিন্তু আবর্তন 4 প্রকার না, আবর্তন হবে 2 প্রকার। দেখো কিভাবে হচ্ছে, যদি ই বচন থেকে ই বচন হয় আর আই বচন থেকে আই বচন হয়, মানে এই বচন থেকে এই বচনই আছে, মানে এখানে যে বচন আছে সেই বচনই, এখানে আই বচন আছে, আই বচন থেকে আই বচনই, তো এই দুটোকে বলা হয় সম আবর্তন। আর এ বচন থেকে যদি আই বচন হয় তাহলে এক বচন থেকে অন্য বচন হচ্ছে, সেটাকে বলা হয় অসম আবর্তন বা অসরল আবর্তন বা সীমিত আবর্তন। তাহলে একটা প্রশ্ন হয়ে গেল যে আবর্তন কয় প্রকার? আবর্তন কিন্তু 2 প্রকার, একটা সম আবর্তন বা সরল আবর্তন, এই বচন এবং আই বচনের হয়, আর একটা অসরল আবর্তন যেটা হচ্ছে এ বচন থেকে আই বচন হয়, মানে এ বচনের আবর্তনটা অসরল আবর্তন। কিন্তু এখানে একটা জিনিস আছে দেখো, যে কোনো কোনো ক্ষেত্রে এ থেকে এ হয়, তাহলে এ থেকে যদি এ হয় তাহলে এটাও তো সরল আবর্তন, তাই কি না? তাহলে এ বচনের ক্ষেত্রে সরল আবর্তনও হয় আর অসরল বা অসম আবর্তনও কিন্তু হয়। তো এইটার জন্যই তোমাদের একটা বড় প্রশ্ন তোমাদের শিখাবো বা বড় প্রশ্ন আলোচনা করব, যে এ বচনের কি সরল আবর্তন হয়? যদি হয় কোন কোন ক্ষেত্রে হয় সেই প্রশ্নটা আলোচনা করো। ঠিক আছে? তো আমি এটার ভিডিও পরে কিন্তু আলোচনা করব। আরেকটা জিনিস কি করতে হবে, উদ্দেশ্য পদটা হয়ে যাবে বিধেয় পদ আর বিধেয় পদটা হয়ে যাবে উদ্দেশ্য পদ। তাহলে আবর্তনের আমাদের এই 4টা নিয়ম তো জানতেই হবে। আরেকটা জিনিস জানতে হবে, সেটা কি? উদ্দেশ্য পদটা হয়ে যাবে বিধেয় পদ আর বিধেয় পদটা হয়ে যাবে উদ্দেশ্য পদ। তাহলেই কিন্তু আবর্তনটা কমপ্লিট হবে। দেখো তোমাদের পরীক্ষাতে প্রশ্ন কিরকম থাকবে, প্রশ্নের হেডিং কিরকম থাকবে? হেডিং থাকবে যে আবর্তন নির্ণয় করো বা আবর্তন নির্ণয় করো বা আবর্তিত নির্ণয় করো। তো প্রথম প্রশ্ন দিয়েছে দেখো, মানুষ মরণশীল। তো এখন আমি এর আগে বলেছিলাম যে লজিক করতে গেলে যে প্রশ্নই দিক ফার্স্ট কাজ হচ্ছে বচন করা। তো মানুষ মরণশীল এটাকে কি করব? আমরা বচন করব। তো বচন করলে এটা কোন বচন হবে? মানুষ মরণশীল, এখানে কিন্তু কোনো চেনার সংকেত নাই। তো মানুষ মরণশীল তার মানে কি সব মানুষ মরণশীল না কোনো কোনো মানুষ মরণশীল? আমরা জানি সব মানুষই কিন্তু মরণশীল, তার মানে এই বাক্যটার মধ্যে সব শব্দটা আছে বা এই বাক্যটা একটা নির্দিষ্ট করে হ্যাঁ আছে, তাই এটা কোন বচন হবে? এ বচন হবে। আমি কিন্তু এর আগের ভিডিওগুলোতে দেখিয়েছি যে কিভাবে বচন নির্ণয় করতে হয়। তোমরা যারা বচন নির্ণয় পারো না বা বচন নির্ণয়ের ভিডিও দেখোনি, তোমাদের প্রথম কাজ হবে আগে বচন নির্ণয়টা শিখে নাও, তারপরে কিন্তু এই ভিডিওটা দেখবে। আর বচন নির্ণয় যদি না পারো তাহলে কিন্তু এইগুলোর উত্তর তোমরা পারবে না। তো মানুষ মরণশীল এটা কোন বচন হবে? এ বচন হবে। এ বচন করলে কি হবে? এ সকল মানুষ হয় মরণশীল
আচ্ছা, এই সকল মানুষ হয় মরণশীল কি না মরণশীল জীব। তাহলে কি লিখবো, এই সকল মানুষ হয় মরণশীল জীব। ঠিক আছে। আচ্ছা, যেহেতু আমরা আবর্তন শিখছি, আবর্তন করার পরেই ব্র্যাকেটে কি লিখতে হবে, আবর্তনীয় লিখতে হবে, এটা কিন্তু মনে রাখবে। তাহলে ব্র্যাকেটে কি লিখবো, ব্র্যাকেটে লিখবো আবর্তনীয়। ওকে, তাহলে বচন করার পরে কি করব, ব্র্যাকেটে আবর্তনীয় লিখবো। আচ্ছা, এ বচন থাকলে কোন বচন হয়, একটু আগে তোমাদের দেখালাম যে আবর্তনের সময় এ বচন থাকলে কি হয়, আই বচন হয়। আর কিছু ব্যতিক্রম আছে যে সেক্ষেত্রে আমরা এ থেকে এ করব, কিন্তু এটা এ বচন থেকে আই বচন করতে হবে। তো এ থেকে যদি আমরা আই বচন করি তাহলে কি হবে, আই কোনো কোনো, আচ্ছা মানুষ আছে মরণশীল জীব আছে, তো এরপরে কোনটা লিখবো, মানুষ শব্দ লিখবো না মরণশীল জীব লিখবো। দেখো এখানে নিয়মের মধ্যে দেওয়া আছে যে উদ্দেশ্য পদটা হবে বিধেয় পদ আর বিধেয় পদটা হয়ে যাবে উদ্দেশ্য পদ। মানে এক্ষেত্রে কি হবে, চেঞ্জ হবে, উদ্দেশ্য বিধেয় দুটো চেঞ্জ করবে। তাহলে আমরা কি লিখবো, আই কোনো কোনো মরণশীল জীব আগে চলে আসবে। তাহলে আই কোনো কোনো মরণশীল জীব হয় মানুষ। আচ্ছা লিখলাম। আচ্ছা, এটারও ব্র্যাকেটে কিন্তু কিছু লিখতে হবে। তো আগেরটা লিখলাম আবর্তনীয়, আর এখানে লিখবো আবর্ত। এখানে কি লিখবো, আবর্ত লিখলেও হবে, বা কেউ যদি লেখো আবর্তিত সেটাও কিন্তু হবে। ওকে, তাহলে ব্র্যাকেটে কি লিখতে হবে, আবর্ত বা আবর্তিত। তাহলে ফার্স্ট কাজ কি, আমাদের যে প্রশ্নটা দিবে সেটাকে বচন করব, ব্র্যাকেটে কিন্তু লিখবো আবর্তনীয়। এরপর দেখব কোন বচন হয়েছে, সেই বচন অনুসারে এটাকে চেঞ্জ করতে হবে। যদি এ বচন থাকে তাহলে আই বচন করব, ই বচন থাকলে ই বচন হবে। একটু আগে যে নিয়মটা দেখালাম সেই নিয়ম অনুসারে এটাকে চেঞ্জ করবে। এরপরে দেখো কি করতে হবে, উদ্দেশ্যপদ বিধেয় পদ হবে আর বিধেয় পদটা উদ্দেশ্যপদ হবে। তাহলে এই হয়ে গেল প্রথম প্রশ্নের উত্তর। 2 নম্বর প্রশ্ন দিয়েছে দেখো, কুকুর বিড়াল নয়। তাহলে এটা ফার্স্ট কাজ কি করব, আমরা বচন করব। বচন করলে কোন বচন হবে, ই বচন হবে, যে ই কোনো কুকুর নয় বিড়াল। তাহলে ই কোনো কুকুর নয় বিড়াল। ব্র্যাকেটে কি লিখবো, ব্র্যাকেটে কিন্তু লিখবো আবর্তনীয়। আচ্ছা, ই বচন থাকলে কোন বচন হয়, একটু আগে তোমাদেরকে দেখালাম যে ই বচন থাকলে কিন্তু ই বচনই করতে হবে। তো এটাকে কি করব, ই থেকে ই করব, যে ই কোনো। আচ্ছা, এরপর কি করতে হবে, উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হবে, কুকুর আছে আগে আর বিড়াল আছে পরে। দেখো উদ্দেশ্য পদ হয়ে যাচ্ছে বিধেয় পদে আর বিধেয় পদ চলে আসছে উদ্দেশ্য পদে। তো আমরা কি লিখবো, ই কোনো বিড়াল নয় কুকুর। আচ্ছা, ব্র্যাকেটে কি লিখবো, ব্র্যাকেটে অবশ্যই লিখতে হবে যে আবর্ত বা আবর্তিত, যে কোনো একটা লিখলেই কিন্তু হবে। তো এই ক্ষেত্রে ব্র্যাকেটে তুমি যদি আবর্ত বা আবর্তনীয় বা এগুলো তুমি যদি না দাও তাহলে কিন্তু কোনো নম্বর পাবে না। 4 নম্বর প্রশ্নটা দেওয়া আছে যে সাদা ফুল আছে, তাহলে ফার্স্ট কাজ কি, এটাকে বচন করব। তো সাদা ফুল আছে কোন বচন হবে, এখানেও কিন্তু বচন চেনার সংকেত নেই। তো বচন চেনার সংকেত না থাকলে কিন্তু নিয়মগুলো আমি আগের ভিডিওগুলোতে দেখিয়েছি, তো তোমরা যারা দেখোনি ওই ভিডিওগুলো পারলে দেখে নিও। তো সাদা ফুল আছে তার মানে কি সব ফুল সাদা না কোনো কোনো ফুল সাদা, কোনো কোনো ফুল সাদা, তাই এটা হবে আই বচন। তো আই বচন করব, যে আই কোনো কোনো ফুল হয় সাদা বর্ণের। আচ্ছা, আই কোনো কোনো ফুল হয় সাদা বর্ণের, কি ফুল দিতে পারি বা সাদা বর্ণের বস্তু দিতে পারি, একটা লিখলেই কিন্তু হবে। আচ্ছা, ব্র্যাকেটে কি লিখবো, ব্র্যাকেটে লিখবো আবর্তনীয়। আচ্ছা, আই বচন থাকলে কি হয়, একটু আগে দেখলাম যে আই বচন থাকলে আই থেকে আই করতে হয়। তাহলে আই থেকে আই করলে কি হবে, আই কোনো কোনো। আচ্ছা, এরপর কি হবে, ফুল আছে আর সাদা বর্ণের বস্তু আছে। তো আমরা কি দেখলাম, উদ্দেশ্য পদটা বিধেয় পদ হয় আর বিধেয় পদটা উদ্দেশ্য পদ হয়। তাহলে আই কোনো কোনো সাদা বর্ণের বস্তু হয় ফুল। আচ্ছা, ব্র্যাকেটে কি লিখবো, ব্র্যাকেটে লিখবো আবর্ত। ওকে, এই হয়ে গেল তোমাদের 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন আছে দেখো, সব আম মিষ্টি নয়। আচ্ছা, এই ক্ষেত্রে মনে রাখবে বচন করার সময় কিন্তু বচনের নিয়ম ফলো করতে হবে, আর যখন ওটাকে আবর্তন করব তখন কিন্তু আবর্তনের নিয়ম ভালো করে করতে হবে। আচ্ছা, সব আম মিষ্টি নয়, সব আম মিষ্টি নয়, এখানে সবটা হচ্ছে এ বচনের সংকেত, তার সাথে না আছে। আর আমরা জানি যে এ বচনের সাথে যদি না বাচক ঢুকে যায় তাহলে সেটা কিন্তু কোন বচন হয়, সেটা হয় ও বচন। তাহলে এটাকে আমরা কি করব, ও বচন করব। ও কোনো কোনো আম নয় মিষ্টি ফল। আচ্ছা, ব্র্যাকেটে কি লিখবো, ব্র্যাকেটে লিখবো আবর্তনীয়। ওকে। আচ্ছা, ও বচন থেকে কোন বচন করতে হয়, একটু আগে যে নিয়মগুলো দেখালাম সেখানে কি ও বচনের আবর্তন হচ্ছিল, নিশ্চয়ই না। সেখানে লেখা ছিল যে ও বচনের আবর্তন হয় না। তাহলে ওই কথাটাই লিখবো আমরা যে ও বচনের আবর্ত সম্ভব নয়।
ওকে, ব্যাকেট একটা ক্রস চিহ্ন দিব। 5 নম্বর প্রশ্নটি দেওয়া আছে যে গাছ মাত্রই উদ্ভিদ, তাহলে এটা কোন বচন হবে? এটা হয়ে যাবে তোমার এ বচন। আচ্ছা, মাত্রই আছে, মাত্রটা হচ্ছে এ বচনের চেনার সংকেত, আর তার সাথে সাথে বাক্যটা হেবাচক আছে, তাই এটাকে এ বচন করতে হবে। তাহলে কি হবে? এই সকল গাছ হয় উদ্ভিদ হলো। আচ্ছা, ব্যাকেটে কি লিখবো? ব্যাকেটে লিখবো আবর্তনীয়। আচ্ছা, যেহেতু এটা এ বচন হলো, এরপরে আবর্তনের নিয়ম অনুসারে এ বচন থাকলে কোন বচন হয়? এ বচন থাকলে আই বচন হয়, আর কোনো কোনো ক্ষেত্রে এ থেকেই হয়। তো আমরা এটা এ থেকে এ বচন করব না এ থেকে আই বচন করব? তোমরা যদি এ থেকে আই বচন করো তাহলে কি হবে? যে আই কোনো কোনো উদ্ভিদ হয় গাছ, তো কোনো কোনো উদ্ভিদ কি গাছ হয়? নিশ্চয়ই না, মনে হচ্ছে ভুল হয়ে গেল। তাই এটা কিন্তু এ বচন থেকে এ বচন করতে হবে, তাহলে এটা এ থেকে এ হবে। আর একটা জিনিস বলে দিচ্ছি যে এ বচন থেকে এ বচন কখন হবে, কিভাবে বুঝবে যেটা এ থেকে এ করব না এ থেকে আই করব? তো গাছ আর উদ্ভিদ, গাছটা উদ্দেশ্য পদ, উদ্ভিদটা বিধেয় পদ। তো যখন উদ্দেশ্য পদ আর বিধেয় পদের মধ্যে কোনো পার্থক্য বোঝাবে না, মানে দুটোই একই বোঝাবে, তখন কিন্তু এ থেকে এ করতে হবে, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে। তাহলে কি হবে? এ সকল উদ্ভিদ হয় গাছ। আচ্ছা, ব্যাকেটে কি লিখবো? ব্যাকেটে লিখবো আবর্ত বা আবর্তিত। আচ্ছা, 6 নম্বর প্রশ্ন আছে, দেখো বিবাহিত পুরুষরা অবশ্যই স্বামী। ওকে, আচ্ছা, চেনার সংকেত কি আছে? অবশ্যই। তার সাথে সাথে বাক্যটা হেবাচক আছে, তাই এ বচন হবে। তো এ বচন করলে কি হবে? এ বচন করলে হবে এ সকল বিবাহিত পুরুষ হয় স্বামী। আচ্ছা, ব্যাকেটে কি লিখবো? ব্যাকেটে লিখবো আবর্তনীয়। ওকে, আচ্ছা, এ বচন থাকলে কি বচন হয়? এ বচন থাকলে আই হয়, এ বচন থাকলে এও হয়। তো এটাও কি এ বচন থেকে এ হবে না এ বচন থেকে আই হবে? তো দেখো, বিবাহিত পুরুষ আর স্বামী এর মধ্যে কোনো পার্থক্য আছে? যারা বিবাহিত পুরুষ তারাই তো স্বামী, আর যারা স্বামী তারাই বিবাহিত পুরুষ। তাই এক্ষেত্রে এ থেকে আই করলে কিন্তু ভুল হয়ে যাবে। অবশ্যই সেক্ষেত্রে কি করতে হবে? এ থেকে এ বচন করতে হবে। তাহলে এ থেকে করলে কি হবে? এ সকল স্বামী হয়, এ সকল স্বামী হয় বিবাহিত পুরুষ, এ সকল স্বামী হয় বিবাহিত পুরুষ। আচ্ছা, ব্যাকেটে কি লিখবো? ব্যাকেটে লিখবো আবর্ত। ঠিক আছে, তো তোমরা ভিডিওটা বারবার দেখবে এবং এই সূত্রগুলোকে বা এই নিয়মগুলোকে খাতাতে লিখে নেবে। ওকে, আর বই থেকে কিন্তু তোমরা এগুলো অবশ্যই প্র্যাকটিস করবে। আমি এর পরের ভিডিওতে কিভাবে বিবর্তন নির্ণয় করে সেটা নিয়ে আসবো। তো ভিডিওটি প্রথম থেকে যারা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ।